এবং এর সাথে 3টি দিন জড়িত। একটি হচ্ছে 15 আগস্ট, একটি 3রা নভেম্বর, আর একটি 7ই নভেম্বর। 15 আগস্টে শেখ সাহেব অ্যাসিসিনেশনের শিকার হয়েছিলেন। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং তার পরিবারের আর কিছু সদস্য। একসময় তুমুল জনপ্রিয় নেতা ছিলেন এই বাংলাদেশে, বিশেষ করে পাকিস্তানের শেষ সময় এবং তারই নেতৃত্বে 6 দফার সংগ্রামে এদেশের মানুষ অনেকটাই ঐক্যবদ্ধ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। 70-এর নির্বাচনে তার দল জনপ্রিয় রেগিংয়ের মাধ্যমে, পপুলার রেগিং বলা হয়, তারা জনপ্রিয় ছিল কিন্তু তারপর রেগিং করেছিলেন। দালবত ছিল সাংঘাতিক, দালবত না দিলেও তারা জিততেন। কিন্তু স্বভাব তো একটা আছে, সেই স্বভাবের কারণে স্বাভাবিক ভোটে নর্মাল নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে জিততে পারার অবস্থা থাকার পরও তারা জাল ভোট দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ থেকে নিজেদেরকে বঞ্চিত করতে পারে। যাই হোক, এটাকে আমি পপুলার রেগিং বলি। জিতছিলেন, ক্ষমতা দেওয়ার কথা ছিল পাকিস্তান শাসকদের, কিন্তু আমরা মেজরিটি ছিলাম পুরো পাকিস্তান লোকেরা এবং মেজরিটি আসনেই তারা নির্বাচিত হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই সময় পাকিস্তান জামাত ইসলামী, পুরো পাকিস্তান জামাত ইসলামীর পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বৃহত্তর দল তৎকালীন আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিবৃতি দিয়ে এই দাবি জানানো হয়েছে। এরপরে পানি অনেক গড়িয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ সাহেব বিদেশের শাসন ক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন এবং তখন থেকে উনি তার জনপ্রিয়তা হারানো শুরু করেছেন। তার প্রধান কারণ ছিল উনি গুড গভর্নেন্স দিতে পারেন নাই, ভালো শাসন দিতে পারেন নাই। উনি শাসনের চেয়ে ভাষণ ভালো দিতেন। কি দিতেন? ভাষণে ভালো ছিল, কিন্তু শাসনে সে ওনার লোকেরা লুটপাট করা শুরু করেছিল, মানুষের জমি দখল করা শুরু করেছিল, চাঁদাবাজি শুরু করেছিল, নারীদের উপর অত্যাচার করেছিল, ব্যাংক লুট করেছিল, 7.5 লাখ না 7 কোটি কম্বল এর ভিতরে প্রায় তারাই খেয়ে ফেলেছিল। একজন নেতা তো প্রায় 7 বছর পরে বাইতুল মুকাররমের উত্তর গেটে বক্তৃতা বলেছিলেন যে 72-73 আওয়ামী লীগের লোকেরা যে পরিমাণ কম্বল খাইছে, এখনো একটা অপারেশন করলে কম্বলের অবিষ্টাংশ পাওয়া যাবে, পুরো বাজা হয়ে ছাড়া। এরকম একটি পরিস্থিতি জনগণ তার উপরে এতই বিক্ষিপ্ত হয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিল এবং তিনি বাকশাল কায়েম করে দিয়েছিলেন। আপনি জানেন, একদিকে শাসন প্রবর্তন, গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ক্ষুব্ধতার পরিমাণে তো বেশি ছিল। একসময়ের তুমুল জনপ্রিয় জননেতা অ্যাসাসিনেট হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে আওয়াজ দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুর গর্জে পড়ার কথা মনে মনে পড়েছেন কারা জানি না, কিন্তু সাউন্ড হয় না। আওয়ামী লীগের লোকেরা রাস্তায় একটা প্রতিবাদ মিছিল করে নাই। একজন মহিলার নেতৃত্বে 50-60 জনের একটা ঝটিকা মিছিল আজকের শহীদ মিনারে ঘটেছিল। এটা ছিল একমাত্র প্রতিবাদ। এটা কি প্রমাণ করে? জনপ্রিয় নেতাও
যেন বিচ্ছিন্ন হয়ে যেন নির্মিত হতে পারে। আজকের পরিবেশও তাই। আগেও ছিল পুরান কথা না বললাম, বাংলাদেশের যে রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়ার পরে এখন একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এগুলা করা শুরু করছে। কতদিন করে করতেছে? 13 মাস। আমাকে একজন বলে যে এখন তো আর বেশি খবর আসে না। আমরা যে এটা তো সঠিক কথা, কারণ তখন তো হইয়া গেছে, আর খবর হইবে কি? বাকি তো কিছু নেই। বাকি থাকলেও না নতুন নতুন খবর আসে। কি আপনারা একমত না দ্বিমত? খবর আবার হবে যদি এই জাতীয় ভুলক্রমে তাদেরকে ম্যান্ডেট দেয়, তখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে, আবার খবর দিতে চাই। এখন এটার নাম শিবির জনতার বিপ্লব। এটা হয়েছিল 15 আগস্ট থেকে 2রা নভেম্বর পর্যন্ত। সিভিল এবং মিলিটারি কোনো পর্যায়ে কোনো প্রতিবাদ ছিল না। 3রা নভেম্বরে খালেদ মোশাররফ নামে এক আর্মি জেনারেল, উনি হঠাৎ করে তখনকার যে শাসন ক্ষমতায় ছিল জিয়াউর রহমান এবং মিলিটারি গভর্নমেন্ট ছিল, সায়েম ছিল তখন, আমাদের না মুস্তাক সাহেব পথে তখন ক্ষমতায় ছিলেন, রাতে একটা ফোন করেছে, জিয়াউর রহমানকে বন্দি করে ফেলেছিল। তারা 2 দিন ক্ষমতায় ছিল। 6 তারিখ রাত, বিগত রাত, মানে ক্যালেন্ডার হিসেবে 7 তারিখ, সেখানকার সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলো। আরো ঘটনা আছে, ন্যাশনাল ভূমিকা থেকে বেরিয়ে এসে কথা বলতে চাই। বিদ্রোহ করলো তৎকালীন খালেদ মোশাররফের বিরুদ্ধে। ক্যান্টনমেন্টে ব্যারাক থেকে সকলে নারায় তকবীরের স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিল। খালেদ মোশাররফ পালিয়ে গিয়েছিলেন, সাভার পর্যন্ত যেতে পারছেন আবার ধরো। আর সেখানে সিপাহীদের বিদ্রোহ, এই খবর যখন ঢাকা আসলো, সারা বাংলাদেশে আসলো, সমগ্র মানুষ ঘুমের থেকে জেগে উঠে রাস্তায় নেমে আবার সেই নারায় তকবীর স্লোগান। তাহলে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত স্লোগান নারায় তকবীর, আল্লাহু আকবার, জয় বাংলা নহে। সে এক অভূতপূর্ব দৃশ্য। সেনাবাহিনীর ট্যাঙ্ক রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ লাফাইয়া ট্যাঙ্কের উপরে দিয়ে উঠার চেষ্টা করছে, সেনাবাহিনী হাত দিয়ে টানে ধরছে। তাদের অংশ অর্ধেক ছিল সেনাবাহিনী, অর্ধেক ছিল বাহন, ছিল ট্যাঙ্ক। এই ছিল ঢাকার দৃশ্য। জনতা, সিপাহী, আর্মি, মানুষ, ট্যাঙ্কের পদচারণা, আর রাস্তায় রাস্তায় নানা তকবীর স্লোগান। এই একটা নতুন বাংলাদেশ। সিপাহীরা গিয়ে জিয়াউর রহমানকে উদ্ধার করে নিয়ে আসছে এবং উদ্ধার করে তাকে আবার ক্ষমতায় বসেছিলেন। এরপর আবার নতুন ভাবে দেশ শাসন শুরু হয়েছিল। বাকশালের মৃত্যু, জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। পিপিআর নামে একটি নতুন ধারণা, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, পিপিআর দিয়ে উনি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেন এবং অনেকগুলো দলকে তিনি রেজিস্ট্রেশন দিলেন।
এর ভিতরে অন্যতম প্রধান দল ছিল কি নাম? না, কে বলবেন? না, বিএনপি। সরি, আমি বলি। তার মাঝে অন্যতম প্রধান দলের নাম হচ্ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাছাই করে শেষ। শেখ সাহেব আওয়ামী লীগের হত্যার জন্য দেয়, এই নাম মুছে দিন। আবার নতুন করে জিয়াউর রহমান বাকশালকে রেজিস্ট্রেশন, আওয়ামী লীগকে রেজিস্ট্রেশন দিয়েছে। এরপরে যারা সেদিন রেজিস্ট্রেশন পেয়েছে তার মাঝে একটি নাম জামাত ইসলামী বাংলাদেশ। এই বাংলাদেশে বহু মাতৃক বহুদলীয় রাজনীতি প্রবক্তা বা নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭২ সাল ৭১ সালে যুদ্ধের পরে যে বাংলাদেশের ডিভিশন হয়েছিল, জিয়াউর রহমান সাহেব এসে দেশে একটি ঐক্যের আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছে। এখানে তার নিজেরও রাজনীতির স্বার্থ, আওয়ামী লীগ বিরোধী যে সেন্টিমেন্ট ছিল সেটাকে ওনার পক্ষে রেডিমেড কাজে লাগানোর জন্য তিনি করেছিলেন, তিনি বিচক্ষণ ছিলেন। এবং উনি সমন্বিত দলকে তার সরকারের স্থান দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। তার কি পরিচয় আজকে বলতে চাই। জিয়াউর রহমানের সময় তার মন্ত্রিসভা ছিল আব্দুল আলীম। তার কি পরিচয় আজকে বলতে চাই। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ছিলেন বশির রহমান জাদু মিয়া, ন্যাশনাল আওয়ামী পার্টি বামপন্থী রাজনৈতিক দলের একজন শীর্ষ স্তরের নেতা ছিলেন। ১৯৭১ সালে তার ভূমিকা কি ছিল আজকে বলতে চাই। আজকে এটাও বলতে চাই না। পরিচয় তাদের যারা জিয়াউর রহমানের নেতৃত্বে, তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, পার্লামেন্টের গভর্নমেন্ট। তারা তারা পার্লামেন্টে ছিলেন। তার মাঝে খুলনার অভিসংবাদিত নেতা খান আব্দুল সবুর খান, সেই পার্লামেন্টের অন্যতম সদস্য ছিলেন তৎকালীন জামাত ইসলামী নায়েবে আমির অন্যতম প্রধান নেতা হযরত আল্লামা শাহ মাওলানা আব্দুর রহিম। এই দুটি সমন্বয়ের রাজনীতি শুরু করেছিলেন তৎকালীন অত্যন্ত জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আজকে তাকে স্মরণ করছি।